যেহেতু মিলাবেন ওই মানে আগেই বায়াস হয়ে গেছে, তখন কিন্তু ওর উপর রিলাই করা যায় না। বাট কোয়ালিটেটিভ রিসার্চে এটা কিন্তু নেই, ওপেন, যা আছে তাই, মেলানোর কোনো চিন্তা নেই। সুতরাং 90 জন আপনি যদি মনে করেন ভালো হয়নি, ওটাও একটা ফাইন্ডিংস। 10 জন বলছে আজকের সেশন ইফেক্টিভ, ওটাও একটা ফাইন্ডিংস। দুটাই থাকবে। একজন যদি বলে ভালো হয়েছে, 99 জন যদি বলে ভালো হয়নি, ওই একজন কারটাও রাখতে হবে। আর আমরা কি করি আউটলায়ার হিসেবে, যারা ফাইন্যান্সিয়াল স্টাডি করেন, অ্যাকাউন্টিং, যেটা আনকমন, ওই আউটলায়ার আমরা আগেই বাদ দিয়ে দিই, কারণ এটা নরমাল না, অ্যাবনরমাল সেট থেকে আসছে। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে কেন অ্যাবনরমাল ওটাও রাখতে হবে, ওটা একটা বড় ফাইন্ডিংস। ওকে, সো ফাইনালি আর দুটো স্লাইড আছে, ফাইন্ডিংস বা রেজাল্টস। কোয়ান্টিফিকেশন, আপনার যারা আর কোরিলেশন 1 পজিটিভ, -1 নেগেটিভ কোরিলেশন। আমরা যদি আমরা আগেরটাই যেটা আপনারা বুঝবেন সেটা আমি বলি, যে একটা করে রোপণ করার জন্য প্রোডাক্টিভিটি কেমন, রিলেশন পজিটিভ বা নেগেটিভ। অতএব যেটা কমে সেটা নেগেটিভ, যেটা বাড়ে সেটা পজিটিভ, এরকম করে আমরা ইনফার করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। হাইপোথিসিস আমরা পি ভ্যালু দিয়ে করতে পারি। ডাটাটা আসলে সঠিক জায়গায় আসছে কিনা আমরা করণবাগ দিয়ে বলতে পারি, এবং হাইপোথিসিস ভালো কিনা আমরা পি ভ্যালু দিয়ে বলতে পারি, রাইট? সো এই যে আমরা মডেল ফিটনেস আর স্কয়ার দিয়ে আমরা বলতে পারি, সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ যারা করে তারা এটা ভালো জানে, তাদের কাছ থেকে জেনে নেবেন, স্যারও বোঝেন ফাইন্যান্সের টার্ম এগুলো। আর অবশ্যই এটা আমাদেরকে রিসার্চ কোশ্চেনের সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে, বাইরে না। আর কোয়ালিটেটিভ রিসার্চ আজকে আমরা করবো ইনশাআল্লাহ। দেখবেন এখানে আপনার কোডিং করব, এরপরে আপনাদের কমেন্টস নেব, কন্টেন্ট, কনসেপ্ট, থিমেটিক, নেটওয়ার্ক, এই অ্যানালিসিস গুলো করব, কালার দেখিয়ে আমরা বুঝবো। একজন এক একটা কিন্তু বুঝে নেবেন, একই জিনিস পড়বেন, পরে একজন এক একটা জিনিস বুঝে নেবেন। দ্যাট ইজ কল আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ। অবশ্যই এটা আমাদেরকে স্পেসিফিক টু আওয়ার রিসার্চ কোশ্চেন, রেজাল্টস ওইরকমই হতে হবে। এন্ড ফাইনালি অ্যানালাইসিস এন্ড ডিসকাশন। তার মানে কি, এইখানে হলো গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রিভিয়াস স্টাডি শোকেসেস দ্যাট, আগের স্টাডি দেখেছে কি যে কম্বাইন ওয়ার্কশপ করলে এটা ইফেক্টিভ হয়। মনে করেন একটা ফাইন্ডিংস আমরা পেয়েছি যে কম্বাইন যদি আমরা করি, ডিফারেন্ট ডিসিপ্লিন ডাইভার্সিফিকেশন বা ডাইভার্সিটি আসে, দ্যাটস গুড ফর অর্গানাইজেশন। এটা একটা ফাইন্ডিংস মনে করুন। তো আজকেও যদি আমরা কমেন্টসে এরকম পজিটিভ পাই, কি করব, যে দ্য স্টাডি শোকেসেস দ্যাট দ্য কোলাবোরেটিভ ওয়ার্কশপ বিকামস ভেরি ইফেক্টিভ। Mr. X brackets 2019 also proved the same findings, supported by XYZ support dilen. However, something opposite is also found in the study of Mr. Z, who found that different people didn't like, কারণ ডাক্তাররা অনেক সময় প্রফেসরকে ভালো না বসতে পারে, আবার ইউনিভার্সিটি অনেক সময় ডাক্তারকে এরকম একটু মন থেকে নাও নিতে পারে, তো ওরা একটু রিজার্ভ থাকে। মানে ইউনিভার্সিটি টিচাররা অনেক একটু কথা একটু বেশিই বলি, মানুষের সাথে একটু বেশিই মিশি, কিন্তু ডাক্তাররা ওই মানুষের রক্ত দেখে, রোগীর আর্তনাদ দেখে কেমন যেন চুপ হয়ে যায়, হতেই পারে। তো মনে করেন এটা একটা ডিফারেন্ট ফাইন্ডিংস, জাস্ট আমরা বললাম। যেমন আমার রিসার্চে বলছি যে ইয়েস, স্টাডি দেখেছে যে রিসার্চ বেস থিওরি, এটার এক্সট্রা লেন্স ব্যবহার করা ভালো, মানে নতুন নতুন কোনো কিছু বাড়লে ভালো। হাউএভার অনেক স্টাডি আবার বলছে কি যে না না না, বেশি বেশি ভালো না, যা আছে সেটাই থাক, তাহলে বেশি বেশি আসলে আসল জিনিসে হারিয়ে দিতে পারে, ওটাও একটা ফাইন্ডিংস। সুতরাং আমি আমারটাই ভালো আমি এটাও বলছি, আবার আমারটা যে ভালো না সেটাও বলছি। অতএব যার যেটা ভালো সে ভালোভাবে নেবে। And finally, it reintroduced the research problem of the key findings. মনে আছে আমরা কিন্তু প্রথমে এটা দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়ে কিন্তু শেষ, এবং জাস্ট উল্টা। এবার আপনি প্রথমেই রাখবেন আপনার যা পাইছেন, কারণ মানুষজন এইটা নিয়েই রুম থেকে চলে যায়, ঠিক আছে? এবং আপনি যা যা পারেননি সেটাও বলেন, যেমন আমি স্যার অত লিমিটেশন রিসার্চ পেপার পাইনি, সুতরাং আরো আরো নতুন নতুন রিসার্চ আসা প্রয়োজন। আমি কোয়ালিটেটিভ করছি, কেউ যদি কোয়ান্টিটেটিভ করে আরো ভালো, অথবা কেউ যদি মিক্স মেথড করে আরো ভালো, এরকম করে কিছু ফাইন্ডিংস বলে আপনি ছেড়ে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। ডু হ্যাভ এনি কোয়েশ্চন? 5 মিনিট আছে, তারপরে আমরা ইনশাআল্লাহ, আমার মনে হয় স্যার আমরা 5 মিনিট বিরতি দিই, বিরতি দিয়ে পরে সেশনটা শুরু করি। স্যার 5 মিনিট বিরতি দিই কাইন্ডলি। সবাই যদি একটু আমরা কারো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করে নেবো, আর এর মধ্যে কেউ যদি আপনার বাইরে ঘোরাঘুরি করতে চান করতে পারেন, কারণ পরে আধা ঘন্টার সেশনটা আমরা ইনশাআল্লাহ অ্যাট্রাকটিভ সেশন করতে চাই। স্যার একটা কোশ্চেন, মানে নাম্বার অফ অবজেক্টিভ অবশ্যই কনক্লুশনে মিট করতেই হবে, বাট নাম্বার অফ রিসার্চ গ্যাপ সেটা মিট না করলেও হবে। ইয়েস, রিসার্চ গ্যাপ তো অনেক হতে পারে। আপনি 4টা গ্যাপ পূরণ করলেন, 5টা আমার জন্য রেখে দিলেন স্যার।
হচ্ছে how can we justify the conceptual or theoretical framework? Fine. So এটা একটা ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন। যে প্রথম কথা হলো আমার যেটা স্টাডি ছিল আমি আগে মিলিয়ে দিয়েছি যে হালাল সার্টিফিকেশন কেন যাবে তারা যদি কাঁচামাল না থাকে। দেখেন যে দেশে উৎপাদন করার কাঁচামালে নেই তাহলে কেন কোম্পানি উৎপাদনে যাবে? কারণ কাঁচামাল যদি ওই মালয়েশিয়া থেকে নিয়ে আসতে হয় ততক্ষণে কি কারখানা বন্ধ থাকবে? তার মানে র মেটেরিয়ালস একটা বড় ফ্যাক্টর, দ্যাট ইজ অ্যাফিলিয়েটেড সাপ্লাই চেইন, রাইট? আচ্ছা, এরপরে কি কাস্টমার যদি অনেক বেশি না হয়, যদি কাস্টমার না কেনে তাহলে ওরা কেন এত উৎপাদন করে রেখে দেবে, রাইট? এরকম করে আমি এই জিনিসগুলো বলছি এবং লক্ষ্য করার ব্যাপার হলো আমার যে থিওরিটা যেটা ফাইভ ফোর্সেস মডেল, এটার আগে কিন্তু আমি এই গল্পগুলোই বলছি। সুতরাং আগের গল্পের সাথে আমি লেসনটাকে শুধু মিলিয়ে দিয়েছি। সুতরাং জাস্টিফিকেশনের এটা একটা বিষয় যে আপনার প্রবলেমের সাথে ওই ভেরিয়েবলগুলো যায় কিনা। দুই, এইটাই অন্যান্য কে কে ব্যবহার করেছে, যেমন বললাম 7 জন ব্যবহার করছে, অর্থাৎ 7 জন ব্যবহার করতে আমি তারটা অ্যাড করে দিয়ে আমি একটু জোর করার চেষ্টা করলাম। আর তার আগে আমি অনেকগুলো গল্প বলছি যে এই প্রত্যেকটা উপাদান যে কোনো ভাবে আমারটার সাথে অ্যাফিলিয়েট, এভাবেই জাস্টিফাই করা যায়। হাউএভার ক্রিটিসিজম আছে, অনেকে আমাকে একই কোশ্চেন করেছিল যে এই থিওরিটা তো হচ্ছে আপনার কনজিউমারের পার্সপেক্টিভে, আপনি এটা নিলেন কেন? তো এর উত্তর হলো যে কোয়ালিটেটিভ রিসার্চার যেটা ভালো মনে করবে সেটাই, কারণ ওই রিভিউয়ারের থেকে রিসার্চার বেশি নলেজ রাখে এই ব্যাপারে, রাইট? আর মনে করেন যদি টু দ্য পয়েন্টে যায়, যেমন আমরা বললাম আপনার রিসার্চ হলো মেডিকেল রিসার্চ, মেডিসিনের দাম বাড়ালে মানুষ যে কম কেনে কারণ টাকা তো অল্প, ঠিক আছে 4টা দাও বাকিটা পরে দেখা যাবে, একবার 1 মাসের দানি, তাই না? এরকম করে কারণ প্রাইসটা হাই। এনিহাউ এটা কিন্তু আমাদের ইকোনমিক্সের থিওরির সাথে রিলেটেড। জাস্টিফিকেশন কেমন করে করব? চিরন্তন সত্য, ইফ দ্য আদার্স থিং রিমেইনিং সেম, একটা কন্ডিশন আছে। যদি এরকম এসে মরেই যাবে তখন জমি বিক্রি করেও নিয়ে আসবে, কেন আমি মরে যাচ্ছি, বেঁচে থাকলে তো আরো পরে কি করতে পারবো। সুতরাং ওই জাস্টিফিকেশনের জন্য লিমিটেশন গুলো যদি আপনি বলেন জাস্টিফাই, কে কে ব্যবহার করছে ওটা দিয়ে আপনি সলিডেট করেন জাস্টিফাই, আর তার আগে আপনি লিঙ্ক করে দেন জাস্টিফিকেশন। হোপফুলি 3টা জিনিস অ্যাড করলে আশা করি কি করে পারবেন। তাহলে আমরা একটু 4-5 মিনিট একটু বিরতি নেই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। করে এতক্ষণ কিন্তু রান্না করলাম, আবার রান্না করেছেন সুন্দর করে, করেছেন বড় ভুল। পরিবেশন করার সময় পাওয়া গেছে তরকারিতে লম্বা একটা চুল, তাহলে কিন্তু শেষ। তো একাডেমিক রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সুন্দর রিসার্চ কিন্তু লেখাটা ভালো না হওয়ার কারণে অনেকেই রিজেক্ট করে দেয়। আমি গত 3 মাসে 7টা-8টা পেপার রিভিউ করেছি, 2টা আমি রিজেক্ট করেছি। আমি দেখাবো আপনাদেরকে, 4টা ভালো জার্নালের রিভিউয়ার এবং ল্যাঙ্গুয়েজে আমরা পেরে উঠি না, and that is a very common problem from the early researchers from Asia. Our communication is not up to date standard, and therefore though we do very good kind of research but that didn't get published. So academic writing is very important. So দুটো জিনিস আজকে মনে রাখবেন, স্ট্রাকচার এন্ড পাওয়ার। স্ট্রাকচার এন্ড পাওয়ার আপনি দুইভাবে করতে পারেন, যে আপনার স্ট্রাকচারকে পাওয়ার করেন অথবা পাওয়ারকে স্ট্রাকচার করেন। স্ট্রাকচার মানে হলো আপনার রাইটিংটা স্ট্রেট হতে হবে, সিম্পল এবং ক্লিন টাইডি। রেগুলারিটি, আজকে একটু লিখলেন 10 দিন পরে কিছু লিখলেন না, এমন না, প্রত্যেক দিন লিখতে হবে, কম্পিউটারের সামনে বসতে হবে, তাছাড়া আপনার ইউনিকনেস থাকবে না। সো ইউনিক হতে হবে। এবং যে ভুলটা আমরা করি, কোন একটা জিনিস আমরা আগেই চ্যাটজিপিটিকে বলি তুমি এটা দিয়ে দাও, ওর কাছে যা আছে সেটাই দিয়ে দেয়, ওর কাছে 2021 এর পরের ডাটা নাই। আর দ্বিতীয় কথা হলো আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত ইন্টেলিজেন্স, এটাও এআই, আর একটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইফ ইউ give importance over Allah's intelligence to AI, then your writing will not be unique. আপনি প্রত্যেকবার লিখবেন, প্রত্যেকবার নতুন নতুন জিনিস আসবে। সুতরাং আপনি এটা কারেকশন করুন, প্রয়োজন অন্য কাউকে দেন, কারণ নিজের ভুল নিজে দেখা যায় না। আর এই জন্য বিরিয়ানি রান্না করার পরে বলি দেখেন একটু চেখে কেমন লাগে, তার কি রান্না করার পরে কি আমরা একটু দেখি না,
আর বোঝা যায় যে অ্যাকচুয়ালি কারেকশনটা কোথায় করতে হবে। নিজের ভুল নিজে ধরা পড়ে না, ওই জন্য অন্য কাউকে আপনি দেখতে দেন যাকে আপনি বিশ্বাস করেন, কারেকশন হবে। এবং টেকনোলজি, যেহেতু ইংরেজিতে বিদেশি ভাষা আমরা সব পারি না, সুতরাং আপনি গ্রামারলি চ্যাটজিপিটির সাহায্য নেবেন। কতটুকু নেবেন শেষের দিকে আমি বলবো। পাংচুয়েশন এবং স্পেলিং মিস্টেক বা বেশ কিছু গ্রামার আছে, আমরা নন নেটিভ, নরমালি উই মেক মিস্টেক, সুতরাং এতটুকু হেল্প আপনি তার নেবেন। হেল্পটুকু নেওয়ার পরে আবার আপনি কিছু জায়গায় চেঞ্জ করবেন, তাহলে ইউনিক হয়ে যাবে। সুতরাং হেল্প তারপরে ওভাবেই রাখবেন, তাহলে কিন্তু একটা কপির একটা সম্ভাবনা থেকে যায়। এবং আপডেট মানে কি, যেটা আমরা এর মধ্যে বলেছি, আপনি গত বছর একটা লিটারেচার দিয়েছেন, আপডেটেড কি সেটা আপনি ইনক্লুড করেন। সবসময় আপডেট থাকতে হবে, নতুবা যেটা বলা হয়, স্যার যেটা বলেছেন যে আর্লি রিসার্চার, আর্লি বলে কোনো কথা নেই, সবসময় চেঞ্জ হচ্ছে, নিউ কাইন্ডস অফ রিসার্চ আর ইমার্জিং, প্লিজ ট্রাই টু আপডেট ইউরসেলফ, রাইট? অ্যান্ড রিঅর্গানাইজ। হতে পারে যে আপনি একবার লিখলেন ভালো লাগতেছে না, আবার এই লাইনটাকে ওখানে দেন, এই লাইনটাকে এখানে দেন, এই সেন্টেন্সের সাথে ওটাকে লিঙ্ক করেন। মানে কখনো এটাই যে ফাইনাল এই ডিসিশন নেবেন না, কখনোই বলবেন না ফাইনাল ড্রাফট। আমরা কিন্তু ফাইনাল বলে ছেড়ে দিই, ফাইনাল বলে না, ড্রাফট তো অলওয়েজ ড্রাফট। সাবমিশনের আগ পর্যন্ত ওটা এখনো ফাইনাল হয়নি, ইভেন আরো রিভিউতে যাবে, আর কত রকম ব্যাপার আছে। এবং এনগেজমেন্ট, এনগেজমেন্ট মানে কি, আপনি যা লিখেছেন আর আপনি যা অন্তরে ধারণ করেন, এনগেজ না, যেটাকে আমরা এমপ্যাথি বলি। মনে করেন আপনার কলিগের কোনো একটা প্রবলেম হয়েছে, ইস এটা হলো, মানে এমন ভাবে বললেন যে ওই জায়গায় আপনি নেই। আচ্ছা ওইটা যদি আপনার জায়গায় হতো, এটা কাজটা কেমন হলো, মানে মনে করেন আপনি ওই জায়গায় আছেন, সেটা কিন্তু সিম্প্যাথির থেকে বড় এমপ্যাথি। সো রাইটিং এর ব্যাপারটা হলো যে আপনি অন্তরে যেটা ধারণ করেন, আবেগ, এই আবেগপূর্ণ লেখা যদি হয় তাহলে এনগেজমেন্ট বাড়বে। কিন্তু আমরা এআই তে দেই, এআই এর লেখা পড়লেই বোঝা যায় এখানে আবেগ নাই, শুধু কারেকশন আছে। সো গত 3 মাসে 9টা পেপারের মধ্যে আমি 2টো রিজেক্ট করেছি, আমি পরেই বুঝতে পারছি এটা এআই দিয়ে লেখা, কারণ ওখানে আবেগ নেই, এনগেজমেন্ট নেই। সো স্ট্রাকচার ইউর রাইটিং and power, planning, organizing, writing, evaluating and revising, এই হলো power. Power your structure or structure your power. হুট করে আপনি লিখতে বসলেন, কলম থেমে গেল না, বসার পরে একটু চিন্তা করেন, কিছু পয়েন্ট নোট করেন, তারপরে লেখা শুরু করেন। প্ল্যানিং, হুট করে লিখলে কলম থেমে যাবে, এবং এটা কিন্তু খুবই একটা বিষয় যে কলমে দেখেন, কারণ আপনি তো আইডিয়া জেনারেট করেন নাই, প্ল্যানিং আগে আসতে হবে। এরপর হলো অর্গানাইজিং, কোনটার পরে কোন আইডিয়া, কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স, এটা আপনাকে অর্গানাইজ করতে হবে। রাইটিং দেখেন শুরু হয় মাঝে, অর্থাৎ আগে আপনি রাইটিং শুরু করবেন না, আগে প্ল্যানিং, তারপর প্ল্যানিং এর পরে আপনি কোনটা কোথায় রাখবেন, কোন সেন্টেন্সটা কোথায় রাখবেন, কোন বিষয়টা কোথায় রাখবেন, এটা আপনাকে সুন্দর করে অর্গানাইজ করতে হবে, সাজাইতে হবে। অর্থাৎ আবারও রান্নার কথা বলি, কি রান্না করবো ডিসাইড করছি, মশলা এখানে বেটে নিয়েছি, মরিচ এখানে বেটে নিয়েছি, পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, রাইট? তারপরে তো রান্না শুরু, নাকি? হ্যাঁ, তারপরে সবকিছু আমার রেডি, রান্না করা সহজ। আর যদি রেডিমেড মশলা থাকে তো কোনো কথাই নেই, শুধু দেবো আর ঢালবো, রান্না একেবারে রেডি। সো আপনাকে রাইটিংটা করতে হবে। ইভ্যালুয়েটিং, বারবার করে পড়বেন, অন্যের পড়া পড়লে ভালো লাগে। যেমন আমি রিভিউ করি, রিভিউ করার পরে যে সেন্টেন্সগুলো আমার ভালো লাগে আমি ওগুলো কপি করি, কারণ ওই প্যাটার্নটা আমি আবার ফলো করি। অন্যের কাছ থেকে শেখা যায়, কারণ আমার তো একটা লিমিটেশন আছে। সো অন্যের রাইটিং আপনি যদি বারবার করে পড়েন, তারপরে আপনার একটা ডেভেলপ হবে। আপনি বারবার পড়েন, আর ইউ স্যাটিসফাইড? নাও, ইভ্যালুয়েট করেন, পড়ছেন অন্য কাউকে দেন, সে দেখুক। এরকম করে দেখে দেখে বারবার করে আপনাকে চেঞ্জ করতে হবে। এবং শেষে হলো রিভাইজিং, স্পেলিং এরর আছে কিনা, আর্টিকেলের ভুল হয়েছে কিনা, তারপরে অন্যান্য বিষয়গুলো আছে কিনা রিভাইজ দিতে হবে, অন্যকে দিলে ওটা ভালো হয়। সো এই স্ট্রাকচার দেখেন, স্ট্রাকচার মানে এইটা, হাউ টু রাইট। প্রথমত আপনি আগে ওই যে 7টা স্লট আছে না, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্টস, অ্যানালাইসিস, ফাইন্ডিংস, রেফারেন্স সহ, অ্যাপেন্ডিক্স সহ 8টা সেকশন আগেই আপনি দাঁড় করায় নেন। কারণ এই বিল্ডিংটা একবারে করা হয়নি, আগে স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। এখানে আমরা ভুল করি, আর আমরা ইন্ট্রোডাকশনটা লিখে অফ করে রাখি। কিন্তু আপনার সামনে যখন সবটাই থাকবে, তখন আপনার কিন্তু চোখটা পুরোটাই এ টু জেড বারবার করে আপ ডাউন হবে, এনগেজমেন্টটা ভালো হবে। এই অ্যাপ্রোচটা আমাদেরকে পিএইচডিতে শেখানো হয়েছে। সুতরাং আমরা থিসিস বা পেপার লেখার সময় প্রথমে স্ট্রাকচারটা দিয়ে নিয়েছি, পুরো স্ট্রাকচার। এটা কি অনুযায়ী, যে গাইডলাইন আমাকে স্কুল দিয়েছে বা যে জার্নাল অথরিটি দিয়েছে, ওই গাইডলাইন অনুযায়ী আমি আগে পুরো স্ট্রাকচারটা নিয়েছি। এক একজনকার গাইডলাইন এক এক রকম। তারপরে
সেই গাইডলাইনগুলো আমি আস্তে আস্তে ধাপে 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 পূরণ করেছি, রাইট? সুতরাং আপনি গাইডলাইন ফলো করবেন এবং প্রত্যেকের যে স্পেসিফিক ফরম্যাট আছে সেটা আপনি ইউজ করবেন এবং তারপরে স্ট্রাকচারটা ফিল আপ করবেন, ডেভেলপ করবেন, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। তাছাড়া দেখবেন যে ভুল হয়ে যাবে। আপনি বারবার করবেন, দেখেন ইন্ট্রোডাকশন লিখছেন, তারপরে মনে করেন আপনি সঙ্গে সঙ্গে 7টা সেকশন ওখানে আপনার আছে, আপনি পড়া শুরু করে দিলেন, পরে দেখা যাবে যে আপনি ম্যাথোলজিতে আস্তে আস্তে ইন্ট্রোডাকশন আপনার আরো 10 বার পড়া হয়ে গেছে। রিভিশন কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার অন্য কোনো কিছু নাই, তখন কেমন হবে? এবং যখন আপনি ইন্ট্রোডাকশন লিখবেন তখন কিন্তু আপনার মাথায় আরো 6টা সেকশনের মাথায় কাজ করবে যে আমাকে এরপরে এইটা কোহেরেন্স বা কোহেসিভটা কিন্তু আপনার থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। সো পাওয়ার মানে হলো দেখেন অ্যাপ্রোপ্রিয়েট টেন্স, যেটা আমি বললাম। লিটারেচার রিভিউ যদি অতীতের হয় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফাইন্ডিংস প্রেজেন্ট ইনডিফিনিট, আর আপনি যেটা ফাইন্ডিংস পেয়েছেন সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট, আর আপনি যেটা ডাটা কালেকশন করছেন সেটা পাস্ট ইনডিফিনিট। The author conducted the interview. We continued the semi-structured question interview. That is past individual. But the appropriate tense is very important. However, present continuous use হতে পারে, যেমন halal market is increasing day by day. হতে পারে। কিন্তু সবথেকে বেশি ইউজ হয় এই টেন্সগুলো। এবং স্যার যেটা বলেছিলেন অ্যাক্টিভ ভয়েসে লিখবেন, এবং এটা নেটিভরা আমাদেরকে শিখিয়েছে। Try to use active sentence, active voice. প্যাসিভদের সবসময় দেখা যাবে না এমন না, কিন্তু ট্রাই টু ফোকাস অন অ্যাক্টিভ ভয়েস। এরপরে বিল্ডিং ব্লক, ইংলিশে যারা আছেন, সুমন স্যার আছেন বা অন্য যারা আছেন, ওনারা এগুলো ভালো বোঝেন। বিল্ডিং ব্লক মানে ইউ মাস্ট হ্যাভ আ সেন্ট্রাল আইডিয়া অফ এ প্যারাগ্রাফ and then some contouring idea. Try to focus the first partial idea, try to develop it, then the second one, then the fourth one, then the third one. In this way try to conclude. Building block. আমরা প্রথম সেন্টেন্স পরেই বুঝতে পারি আসলে সে কি বলতে চাচ্ছে। শূন্যস্থান পূরণ করুন। মর্নিং শোজ দ্য ডে। প্রথম সেন্টেন্স পরে আমি বুঝতে পারবো আসলে উনি কি বলতে চাচ্ছেন। তখন কিন্তু আমার পরের সেন্টেন্সটা আমি একটা অটোমেটিক একটা আইডিয়া মাথায় রাখবো যে দিস সেন্টেন্স ইজ গোয়িং টু বি স্পোকেন ইন দ্য নেক্সট সেন্টেন্স। অতএব একটা সেন্টেন্সে অবশ্যই কন্ট্রোল আইডিয়া এবং সাপোর্টিং অনেক দ্যাট ইজ সেন্ট্রাল পয়েন্ট এবং কিছু কন্ট্রোল আইডিয়া থাকবে যে প্যারাগ্রাফটা কি সম্পর্কে, তারপরে পরের সেন্টেন্সে সাপোর্ট, সেকেন্ড সেন্টেন্সে সাপোর্ট, থার্ড সেন্টেন্সে সাপোর্ট, শেষে আবার কনক্লুডিং। তার মানে কি আমি একটা আইডিয়া একটা প্যারাগ্রাফ, দ্যাট ইজ কল্ড বিল্ডিং ব্লক অফ রাইটিং এ প্যারাগ্রাফ। ওকে, এরপর দেখেন স্ট্রং ভার্ব। যেমন আমরা বলি কনজিউমার রিসার্চ ইজ সিগনিফিকেন্ট, বাক্যটা খুব দুর্বল হয়ে গেছে, আপনি বলেন ইজটা বাদ দেন, কনজিউমার রিসার্চ রিমেইন সিগনিফিকেন্ট, ইজটা বাদ দিয়ে আমি অন্য একটা ভার্ব ইউজ করলাম, শক্ত হয়ে গেল। তার মানে ইম্পর্টেন্ট বাদ দেন, সিগনিফিকেন্ট ইউজ করেন, বি ভার্বগুলো বাদ দেন, আপনি স্ট্রং ভার্ব ইউজ করেন, বাক্য অন্যরকম সুন্দর হবে, রাইট? সো এরকম আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এরপরে রিডার ফোকাস, গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেই নেবেন আপনার রিডার কিচ্ছু জানে না, ধরেই নেবেন আপনার রিডার কিচ্ছু জানে না। এই জন্য প্যারেন্থিসিসে আবার কিছু কিছু বিষয় এক্সপ্লেনও করতে হয় ব্র্যাকেটে, আর সিম্পল লুসিড ভাষায় লিখতে হয়। আমরা মনে করি যত কমপ্লেক্সিটি তত মনে হয় ভালো রিসার্চ। নো, আর প্রত্যেকটা জার্নাল অথরিটি তারা চিন্তা করে আমার রিডার জন্য ব্যাপক হয়, লাইব্রেরিতে হয়, তারপর প্রফেশনাল, তারপর ইউনিভার্সিটি প্রফেসর সবাই, এবং নেটিভ স্পিকারের সংখ্যা তো অল্প। মোস্ট অফ দ্য কেসেস দ্য রিডার্স আর নন নেটিভ, সো দ্যাটফর ট্রাই টু ফোকাস ইউর রিডার, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এরপরে ইনক্লুসিভনেস, নো পার্সোনাল প্রোনাউন। অনেক সময় পার্সোনাল প্রোনাউন আমরা ইউজ করি, এমনকি অনেক জার্নালের গাইডলাইন দেখবেন তারা হি শি বলতেও নিষেধ করে, ডোন্ট ইউজ হি অর শি, উই, মি, এগুলো বাদ, ইন্ডিভিজুয়াল ইউজ করে, মানে ইনক্লুসিভনেস যেটা বলা হয়। এটা অনেকে বলে দিয়েছে, এলসিবিআর এর জার্নালে দেখবেন, এমআরএল এর জার্নালে দেখবেন বলাই আছে ডোন্ট ইউজ দিস কাইন্ডস অফ জেন্ডার সেনসিটিভ প্রোনাউন। ইনক্লুসিভনেস না থাকলে আপনার এটা গেট পাবলিশ হবে। এবং প্রপার ফ্লো, এই প্রপার ফ্লোর জন্য আমি যেটা বলবো, ফ্লো মানে কি, মনে করেন আমি হাঁটতেছি, এখানে যে আবার বাধা খেলাম, মানে কি আমার আর হাঁটা যাচ্ছে না, কিন্তু আমি যদি এইভাবে হাঁটি, ওকে, আমাকে কেউ বাধা দিচ্ছে না। যখন আমরা একটা প্যারাগ্রাফ পড়ি তখন আমাদেরকে বুঝতে হবে যে প্রথম সেন্টেন্স পড়ার পরে পরেরটা কি আমি পড়তে পারছি, তারপরটা কি পড়ার জন্য আমি আবার এগিয়ে যাচ্ছি, এরকম করে কি পুরোটা শেষ করতে পারলাম। এটার একটা টেকনিক হলো আমাদেরকে শেখানো হয়েছে, আমি শেয়ার করি আপনাদের সাথে। প্রথম সেন্টেন্সে একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, সেন্ট্রাল একটা ওয়ার্ড আছে, পরের সেন্টেন্সে ওই সেন্ট্রাল ওয়ার্ডটাকেই ডেভেলপ করবেন, থার্ড সেন্টেন্সে সেকেন্ড সেন্টেন্সের ওয়ার্ডটাকে ডেভেলপ করবেন,
ফোর্থ সেন্টেন্সে থার্ডের ওয়ার্ডটাকে ডেভেলপ করবেন, তখন দেখা যাবে যে অটোমেটিক একটা কোহেরেন্স হয়ে গেছে। দেখা যাবে না কিন্তু এটা, আর দেখা যাবে কিভাবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দেন থার্ড নাম্বার, এগুলো দেখা যায়। এগুলো দেখলেও মানুষ মনে করবে কি পানি যেমন উপরে দিলেই টল টল করে পড়ে যায়, এরকম পড়লে পড়তে ইচ্ছা করবে। সিমলেস, আটকানো মানে আটকাচ্ছে না, আপনি আপনার পড়তে ইচ্ছা করছে। এটা একটা অ্যাপ্রোচ যে প্রথম সেন্টেন্সের কিওয়ার্ড explained in the second sentence. The keyword in the second sentence is explained in the third. এরকম করে যদি আপনি বলেন তাহলে সবাই কোরিলেট করতে পারবে। সিমলেস, যে অ্যাকচুয়ালি বিষয়টা দারুণভাবে ডেভেলপ করা, পড়তে ইচ্ছা করবে। এইবার প্রথম প্যারাগ্রাফ শেষ হলো, প্রথম প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স represented in the first sentence of the second paragraph. তখন তাহলে দেখবেন কোহেশনটা কিন্তু স্ট্রং হয়ে গেল। আমরা এগুলো খেয়ালই করি না। প্রথম প্যারাগ্রাফের সাথে পরের গ্রাফের কোনো মিল নেই, প্রথম সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কোনো মিল নেই। এই দুইটা হলো অ্যাপ্রোচ। আইদার কোহেসিভনেসটা দেখা যায় আর কোহেরেন্স কিন্তু দেখা যায় না, এটা ভেতরেই ব্লক করতে হয়। সুতরাং এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে, এটা আমি ফলো করি, সেটা হলো প্রথম সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, প্রথম সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড দ্যাট উড বি দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য সেকেন্ড সেন্টেন্স। তাহলে কি লিঙ্কটা কিন্তু দারুণ হয়ে গেল। এভাবেই, এটা কিন্তু খুব কঠিন, একটু ট্রাই করে দেখেন। একটা প্যারাগ্রাফ দেখবেন এরকম হয়েছে, একদিন আমি একটা প্যারাগ্রাফ লিখছি, চিন্তা করতে হয় তখন যে প্রথম সেন্টেন্স আমি শেষ করেছি, প্রথম সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড মানে কি ইম্পর্টেন্ট জিনিসটাকে আমি লাস্ট ওয়ার্ডে রাখছি, আর দ্বিতীয় সেন্টেন্সে আমি প্রথমেই ওই ওয়ার্ডটাকে রাখছি বা তার একটা সমার্থক শব্দ রাখছি। এভাবে যদি আপনি ডেভেলপ করেন তাহলে দেখবেন যে ফ্লোটা দারুণ হবে। খুব কঠিন, ট্রাই করে দেখবেন, বিল্ডিং ব্লক হয়ে যাবে ইনশাআল্লাহ, রাইট? এইবার আমি আপনাদেরকে বলবো, এটাকে আমি প্রথম প্যারাগ্রাফটা করেছি, লিখেছি, আমি দেখেছি এটা এখানে উইক ভার্ব ইউজ করেছি, খুব ভালো ভোকাবুলারি আমি ইউজ করিনি, রাইট? আপনি একটু দেখেন, দেখা হলে একটু আমাকে সাউন্ড দিবেন। এবার সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা আমি ডেভেলপ করছি, সব ওই ভার্বগুলোকে আমি উইক ভার্বগুলোকে বাদ দিয়ে স্ট্রং করেছি, ভোকাবুলারি ট্রেমেন্ডাস চেঞ্জ করে ফেলেছি। এবার এইটাকে আমি এবার এআই কে দিয়েছি যে এআই তুমি গ্রামারটা চেক করে দাও। ওখান থেকে আবার আমি আর চেঞ্জ করেছি, চেঞ্জ করে দ্যাট ইজ দ্য ফাইনাল। এবং এটা প্রথমটার সাথে আপনি কম্পেয়ার করেন, অনেক ডিফারেন্স আছে। তাহলে এইটাই হলো বিল্ডিং ব্লক রাইটিং। এখানে আমরা খুবই দুর্বল, প্রত্যেক দিনে লিখতে হয় রাইটিং রাইটিং এন্ড রাইটিং। রাইটিং ছাড়া আপনার পাবলিকেশন হবেই না, লেখার হাতে নেই, লিখি না। আর এখন এই টেকনোলজির যুগে মেসেজ করতে এত অভ্যস্ত, লেখা তো হয়ই না। আর আগে তো অনেকেই বিভিন্ন রকম পত্র লিখতে, এখন তো পত্রই লেখে না, রাইট? এনিওয়ে, এখন আমাদেরকে আবার লেখার জায়গায় আসতে হবে। এই পেপারটা আমি রিজেক্ট করেছি, কারণ দেখেন একটা Q2 স্কপাস ইনডেক্স এমারেল্ডের কোন একটা জার্নাল, তারা দেখেন কি কেমন একটা অ্যাবস্ট্রাক্ট লিখছে। মনে রাখবেন, আপনি যদি অ্যাবস্ট্রাক্ট না লিখতে পারেন আপনি পেপার লিখতেই পারবেন না। যে প্রথমেই পারে না সে ভেতরে কি পারবে? একেবারে কনক্রিট ডিসিশন। এ হলো অ্যাবস্ট্রাক্ট। কত ভুল, বাক্য নাই, ফ্রেজ দিয়ে টানছে, বাক্য হয়নি, বাক্য ভুল। এটা হলো প্রমাণ দেখালাম, এটা আমাদের মতো রিসার্চারাই করছে। এবং ভেতরের বডিটা দেখেন, একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ সারছে, এটা ভুল। একটা সেন্টেন্সে কখন একটা প্যারাগ্রাফ হয়? এবং একটা সেন্টেন্স শুরু করছে, এই যে শুরু করছে আর শেষে হতে চায় না, আর সেখানে ভুল, রেফারেন্সিং এ ভুল। সো এই যে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম গত পরশুদিন, আমি এটা আগ্রহ সহকারে নেই, তাতে আমি পড়ি, অনেক কিছু জানি, আপডেটেড লিটারেচার গুলো আমি আমার কাছে ব্যবহার করতে পারি, লাভ আছে। প্লাস 40টা পেপার ইমারেল দেয় ফ্রি ডাউনলোড করার জন্য, আর ওয়েব অফ সায়েন্সে আপনার প্রোফাইলটা ইনক্রিজ হয়, সবকিছুতেই লাভ আছে। আর অন্যের আইডিয়াটা আমরা গ্রাফ করতে পারি। সুতরাং বিল্ডিং ব্লক প্যারাগ্রাফ না হলে আমি রিজেক্ট করছি, এবং আমি এডিটরকে বলে দিয়েছি যে এটা কেন আপনি পাঠিয়েছেন। আগেই তো দেশকে এটা রিজেক্টেড হওয়ার বিষয় ছিল, ম্যাথোডলজি ঠিক নেই, বাক্য ঠিক নেই, অ্যাবস্ট্রাক্টে ঠিক নেই, ভেতরে আবার কি আছে, দ্যাটস দ্য রিয়েলিটি। সুতরাং আপনারা যেটা করবেন, প্লিজ রাইট এ প্যারাগ্রাফ, আজকের ওয়ার্কশপে টাইটেলটা দেন, অ্যাক্টিভ ভয়েস ইউজ করেন, কোহেরেন্স এবং কোহেসিভ ডিভাইস ইউজ করেন, এবং
বলেন যে আজকের এই সেশনটা কতটুকু ইফেক্টিভ হলো বা কোন কোন জায়গাগুলো আমরা চেষ্টা করার পরেও ওভারকাম করতে পারি নাই। এটার উপর ভিত্তি করেই আমরা পরের সেশনে ডাটাগুলোকে গ্রুপিং করব, কোডিং করব এবং অ্যাটলাস দিয়ে আমরা ইনশাআল্লাহ অ্যানালিসিস করে দেখাবো বিষয়গুলো কেমন হবে। সো এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, সবাই আপনারা একটা করে প্যারাগ্রাফ লিখে আমাদের গ্রুপে দেন, এটা দিয়েই আপনার কম্পিউটার নিয়ে আসবেন, আমরা পরের সেশনে যাব ইনশাআল্লাহ। And finally, thank you very much for your patience and hearing. So, Assalamu alaikum warahmatullahi. If you have any question. Yes. সবিনা দরকার নেই বলতেছে এটা। আচ্ছা, আমাদের স্যার যেটা বলতেছিলেন এতক্ষণে, উনি ওনার সেশনটা মোটামুটি থিওরিটিক্যাল পার্টটা শেষ করলেন। আমরা লাঞ্চ ব্রেকে যাব, লাঞ্চের পরে প্র্যাকটিক্যাল সেশন আছে। তো ওই রাইটিংসের উপরে যেটা বললেন আমি ওইখানে একটুখানি বলি। ওনার সঙ্গে আমার দুইটা পেপার আছে। তো প্রথম যে পেপারটা ছিল ওটা ছিল ট্রাস্ট ইস্যু। তো এই ট্রাস্ট ইস্যু পেপারটাতে প্রথম থেকে মেথোডোলজি পর্যন্ত ওর পুরোটাই করা। মেথোডোলজির পার্টটাতে মেথোডোলজি থেকে অ্যানালাইসিস পর্যন্ত আমার করা। আর সায়েন্সকে একটা পার্ট দিয়েছিলাম লাস্টের দিকে কনক্লুশনটাই করার জন্য। ইন্টারেস্টিং হচ্ছে ফার্স্ট যখন রিভিউ রিপোর্টটা আসলো আমি খুবই আশ্চর্য হয়েছি, একদম এভাবে বলা। রিভিউয়ার লিখেছেন ফার্স্ট থেকে মেথোডোলজি অ্যানালাইসিস পর্যন্ত লেখার একটা সিনক্রোনাইজেশন আছে, এরপরে যে সিনক্রোনাইজেশন হারাই গেছে। আমার জাস্ট মনে হলো যে রিভিউয়ার মনে হয় দেখতে পেয়েছে যে এই পর্যন্ত দুজন আলাদা করা, এই পর্যন্ত আরেকজনের করা। ওই যে কোহেরেন্স যেটা বললো, এই লিঙ্কেজটা রাখা দরকার এটা। আর মাঝখানে আরেকটা পার্ট যেটা স্যার বলতেছিলেন সেটা হচ্ছে রেফারেন্সগুলো। এখন স্প্রিঞ্জার বা স্প্রিঞ্জার ন্যাচারালি কোনো সাবমিশন দিলেই ওরা সঙ্গে সঙ্গে কিন্তু রেফারেন্সগুলো অটো চেক করে দেয়, আপনারা সবাই দেখেছেন হয়তো। এবং চেক করে ওখানে যদি অন্তত 80% রেফারেন্স তারা ক্রস চেক করতে না পারে, খানিকক্ষণ বাদে রেজাল্ট চলে আসে কতগুলো রেফারেন্স তারা ভেরিফাই করতে পেরেছে। কিছু রেফারেন্স ভেরিফাই করতে পারে, কিছু বলে দেয় নট ভেরিফাইবল, আর কিছু বলে রাখে যে আন্ডার প্রসেস। 80% রেফারেন্স যদি ভেরিফাইবল না হয়, রিজেকশন রেট কিন্তু অনেক বেড়ে যায়, সম্ভাবনা কমে যায়। তার মানে কি? মানে হচ্ছে ক্রস চেক অথবা স্কোপাস ইন্ডেক্স জার্নাল সাইট করাটা এখন রিস্কি। এদেরটা সাইট করলে এদেরকে ওরা ক্রস চেক করে আসতে পারে যে এটা পাচ্ছি কিনা, রেফারেন্স যেটা দিয়েছে সেটা সঠিক আছে কিনা, প্রপার কিনা, সত্য কিনা। সো ভালো মানে করতে গেলে, ভালো আশা করতে গেলে রেফারেন্স যেটা আমরা দিব বা সাইট যেটা করব, যেখান থেকে রসদটা নিব, সেই জায়গাটাও ভালো হতে হবে। আচ্ছা, আমি দাঁড়ানোর কারণ হচ্ছে ম্যাটেরিয়ালস পাওয়া। একটা ওয়ার্কশপ সাকসেসফুল হতে গেলে ম্যাটেরিয়ালসটা টাইমলি পাওয়াটা জরুরি। ম্যাটেরিয়ালসের সোর্সটা একটু আমি দেখিয়ে দেই। যেটা আমরা করব, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেটা KYAU, এখানে আমাদের মেডিকেল কলেজ থেকে এবং ইসলাম কলেজ থেকে অনেক স্যার ম্যাডাম আছেন, আপনাদের জন্য একটু দেখাচ্ছি স্পেশালি। বিশ্ববিদ্যালয়ের স্যার ম্যাডাম এটা অলরেডি জানি। এটাতে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাব, kyau.edu.bd। ওখানে গেলে এইখানে IQC একটা মেনু পাচ্ছি। IQC তে গেলে ওয়ার্কশপ পাওয়া যায়। এই ওয়ার্কশপের মধ্যে ট্রেনিং ম্যাটেরিয়ালস পাওয়া যায়। ভালো হয় আর্কাইভে যাওয়া। পাশে যেটা মেনু রাখতে আর্কাইভ দেখছি, আর্কাইভে গেলে আমাদের রিসেন্ট ওয়ার্কশপগুলোর ডিটেইলস এখানে থাকে। আজকের যেটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 21 জানুয়ারি থেকে 21 জানুয়ারি এন্ড ডেটটা মানে 22 তারিখ পর্যন্ত রাখা আছে, এটা ভুল হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি ডিটেইলস আমরা দেখতে পাবো। আমরা এটার ডিটেইলস রিপোর্টটা এবং ভিডিও লিংকগুলো এখানে দিয়ে দেওয়া হবে। তো ভিডিও লিংকগুলো না পাওয়া পর্যন্ত আমরা যেটা করব, এখানে সবই পাওয়া যাবে। মিটন ম্যাটেরিয়ালস এর সবাই বলছেন? আচ্ছা, আগেরটাই চলে এসে আর্কাইভে যাওয়া লাগছে না, আর্কাইভে যাওয়ার আগে পাওয়া যাচ্ছে। আমরা আমাদের মেইন জায়গা থেকে IQC তে যে IQC থেকে ওয়ার্কশপ একটু তো এটাকে বলে যে আর্কাইভস এর মধ্যে রাখতে হবে। ওয়ার্কশপে গেলাম, ওয়ার্কশপে গেলে ট্রেনিং ম্যাটেরিয়ালস আজকেরটা এখানে পাওয়া যাবে।
আমাদের রিসোর্স পারসনের নাম, ইনস্টিটিউশন, এই যেটা এখানে ক্লিক করলে এখান থেকে পাওয়া যাবে, ডাউনলোড হয়ে যাবে এই যেটা। তাহলে পরে ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে সবাই নিয়ে নিব, এখনই চাইলে নিতে পারবো, ওয়েবসাইট থেকে ঢুকে নেওয়া যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 1 ঘন্টা একটা ব্রেক নিব আমরা। আমাদের লাঞ্চের ব্যবস্থাটা আছে অডিটোরিয়ামের মধ্যে, খাওয়া আসলে প্রোহিবিটেড। আমরা যেটা করব, আমাদের পাশে যে ফুড কোর্টটা আছে, ফুড কোর্টে ওখানে আমাদের সবার জন্যই খাবার ব্যবস্থা করা আছে, রাখা আছে। ওখানে আমরা যে খাবারটা টেস্ট গ্রহণ করব। লাঞ্চ এবং নামাজের পরে 2টায় আমরা আবার চলে আসবো ইনশাআল্লাহ। ওখানে আমরা একটা স্টেপ প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখব। ফুড কোর্টে ওখানে আছে, বলা আছে। একটা প্যারাগ্রাফ পড়ি, তখন আমাদেরকে বুঝতে হবে যে প্রথম সেন্টেন্স পড়ার পরে পরেরটা কি আমি পড়তে পারছি, তারপরটা কি পড়ার জন্য আমি আবার এগিয়ে যাচ্ছি, এরকম করে কি পুরোটা শেষ করতে পারলাম। এটার একটা টেকনিক হলো আমাদেরকে শেখানো হয়েছে, আমি শেয়ার করি আপনাদের সাথে। প্রথম সেন্টেন্সে একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, সেন্ট্রাল একটা ওয়ার্ড আছে, পরের সেন্টেন্সে ওই সেন্ট্রাল ওয়ার্ডটাকেই ডেভেলপ করবেন। থার্ড সেন্টেন্সে সেকেন্ড সেন্টেন্সের ওয়ার্ডটাকে ডেভেলপ করবেন, ফোর্থ সেন্টেন্সে থার্ডের ওয়ার্ডটাকে ডেভেলপ করবেন। তখন দেখা যাবে যে অটোমেটিক একটা কোহেরেন্স হয়ে গেছে। দেখা যাবে না কিন্তু এটা, আর দেখা যাবে কিভাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দেন থার্ড নাম্বার, এগুলো দেখা যায়। এগুলো দেখলেও মানুষ মনে করবে কি পানি যেমন উপরে দিলেই টল টল করে পড়ে যায়, এরকম পড়লে পড়তে ইচ্ছা করবে। সিমলেস, আটকানো মানে আটকাচ্ছে না, আপনি আপনার পড়তে ইচ্ছা করছে। এটা একটা অ্যাপ্রোচ যে প্রথম সেন্টেন্সের কিওয়ার্ড explained in the second sentence. The keyword in the second sentence is explained in the third. এরকম করে যদি আপনি বলেন তাহলে সবাই কোরিলেট করতে পারবে। সিমলেস, অ্যাকচুয়ালি বিষয়টা দারুণভাবে ডেভেলপ করা, করতে ইচ্ছা করবে। এইবার প্রথম প্যারাগ্রাফ শেষ হলো, প্রথম প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স রিপ্রেজেন্টেড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। তখন তাহলে দেখবেন কোহেশনটা কিন্তু স্ট্রং হয়ে গেল। আমরা এগুলো খেয়ালই করি না, প্রথম প্যারাগ্রাফের সাথে পরের গ্রাফের কোনো মিল নেই, প্রথম সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কোনো মিল নেই। এই দুইটা হলো অ্যাপ্রোচ। আইদার কোহেসিভনেসটা দেখা যায়, আর কোহেরেন্স কিন্তু দেখা যায় না, এটা ভেতরেই ব্লক করতে হয়। সুতরাং এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে, এটা আমি ফলো করি, সেটা হলো প্রথম সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, প্রথম সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড দ্যাট উড বি দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য সেকেন্ড সেন্টেন্স। তাহলে কি লিঙ্কটা কিন্তু দারুণ হয়ে গেল। এভাবেই, এটা কিন্তু খুব কঠিন, একটু ট্রাই করে দেখেন। একটা প্যারাগ্রাফ দেখবেন এরকম হয়েছে, একদিন আমি একটা প্যারাগ্রাফ লিখছি, চিন্তা করতে হয় তখন যে প্রথম সেন্টেন্স আমি শেষ করেছি, প্রথম সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড মানে কি ইম্পর্টেন্ট জিনিসটাকে আমি লাস্ট ওয়ার্ডে রাখছি, আর দ্বিতীয় সেন্টেন্সে আমি প্রথমেই ওই ওয়ার্ডটাকে রাখছি বা তার একটা সমার্থক শব্দ রাখছি। এভাবে যদি আপনি ডেভেলপ করেন তাহলে দেখবেন যে ফ্লোটা দারুণ হবে। খুব কঠিন, ট্রাই করে দেখবেন, বিল্ডিং ব্লক হয়ে যাবে ইনশাআল্লাহ, রাইট? এইবার আমি আপনাদেরকে বলবো, এই দেখেন আমি প্রথম প্যারাগ্রাফটা করেছি, লিখেছি, আমি দেখেছি এটা এখানে উইক ভার্ব ইউজ করেছি, খুব ভালো ভোকাবুলারি আমি ইউজ করিনি, রাইট? আপনি একটু দেখেন, দেখা হলে একটু আমাকে সাউন্ড দেবেন। এবার সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা আমি ডেভেলপ করছি, সব ওই ভার্বগুলোকে আমি উইক ভার্বগুলোকে বাদ দিয়ে স্ট্রং করেছি, ভোকাবুলারি ট্রেমেন্ডাস চেঞ্জ করে ফেলেছি। এবার এইটাকে আমি এবার এআই কে দিয়েছি যে এআই তুমি গ্রামারটা চেক করে দাও। ওখান থেকে আবার আমি আর চেঞ্জ করেছি, চেঞ্জ করে দ্যাট ইজ দ্য ফাইনাল। এবং এটা প্রথমটার সাথে আপনি কম্পেয়ার করেন, অনেক ডিফারেন্স আছে। তাহলে এইটাই হলো বিল্ডিং ব্লক রাইটিং। এখানে আমরা খুবই দুর্বল, প্রত্যেক দিনে লিখতে হয় রাইটিং রাইটিং এন্ড রাইটিং। রাইটিং ছাড়া আপনার পাবলিকেশন হবেই না, লেখার হাতে নেই, দেখি না। আর এখন এই টেকনোলজির যুগে মেসেজ করতে এত অভ্যস্ত, লেখা তো হয়ই না। আর আগে তো অনেকেই বিভিন্ন রকম পত্র লিখতে, এখন তো পত্রই লেখে না, রাইট? এনিওয়ে, এখন আমাদেরকে আবার লেখার জায়গায় আসতে হবে। এই পেপারটা আমি রিজেক্ট করেছি, কারণ দেখেন একটা Q2 স্কপাস ইনটেক্স এভারেল্ডের কোন একটা জার্নাল, তারা দেখেন কি কেমন একটা অ্যাবস্ট্রাক্ট লিখছে। মনে রাখবেন, আপনি যদি অ্যাবস্ট্রাক্ট না লিখতে পারেন আপনি পেপার লিখতেই পারবেন না। যে প্রথমেই পারে না সে ভেতরে কি পারবে? একেবারে কনক্রিট ডিসিশন। এ হলো অ্যাবস্ট্রাক্ট। কত ভুল, বাক্য নাই, ফ্রেজ দিয়ে টানছে, বাক্য হয়নি, বাক্য ভুল,
এটা হলো প্রমাণ দেখালাম, এটা আমাদের মতো রিসার্চারাই করছে। এবং ভেতরের বডিটা দেখেন, একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ সাথে, এটা ভুল। একটা সেন্টেন্সে কখন একটা প্যারাগ্রাফ হয়? এবং একটা সেন্টেন্স শুরু করছে, এই যে শুরু করছে আর শেষে হতে চায় না, আর সেখানে ভুল, রেফারেন্স থেকে ভুল। সো এই যে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখালাম গত পরশুদিন, আমি এটা খুব আগ্রহ সহকারে নেই, তাতে আমি পড়ি, অনেক কিছু জানি, আপডেটেড লিটারেচারগুলো আমি আমার কাছে ব্যবহার করতে পারি, লাভ আছে। প্লাস 40টা পেপার ইমারেল দেয় ফ্রি ডাউনলোড করার জন্য, আর ওয়েব অফ সায়েন্সে আপনার প্রোফাইলটা ইনক্রিজ হয়, সবকিছুতেই লাভ আছে, আর অন্যের আইডিয়াটা আমরা গ্রাফ করতে পারি। সুতরাং বিল্ডিং ব্লক প্যারাগ্রাফ না হলে আমি রিজেক্ট করছি, এবং আমি এডিটরকে বলে দিয়েছি যে এটা কেন আপনি পাঠিয়েছেন। আগেই তো দেশকে এটা রিজেক্টেড হওয়ার বিষয় ছিল, ম্যাথোডলজি ঠিক নেই, বাক্য ঠিক নেই, অ্যাবস্ট্রাক্টে ঠিক নেই, ভেতরে আবার কি আছে, দ্যাটস দ্য রিয়েলিটি। সুতরাং আপনারা যেটা করবেন, প্লিজ রাইট এ প্যারাগ্রাফ, আজকের ওয়ার্কশপে টাইটেলটা দেন, অ্যাক্টিভ ভয়েস ইউজ করেন, কোহেরেন্স এবং কোহেসিভ ডিভাইস ইউজ করেন, এবং বলেন যে আজকের এই সেশনটা কতটুকু ইফেক্টিভ হলো, বা কোন কোন জায়গাগুলো আমরা চেষ্টা করার পরেও ওভারকাম করতে পারি নাই। এটার উপর ভিত্তি করেই আমরা পরের সেশনে ডাটাগুলোকে গ্রুপিং করব, কোডিং করব, এবং অ্যাটলাস দিয়ে আমরা ইনশাআল্লাহ অ্যানালিসিস করে দেখাবো বিষয়গুলো কেমন হবে। তো এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, সবাই আপনারা একটা করে প্যারাগ্রাফ লিখে আমাদের গ্রুপে দেন, এটা দিয়েই আপনার কম্পিউটার নিয়ে আসবেন, আমরা পরের সেশনে যাব ইনশাআল্লাহ। And finally, thank you very much for your patience and hearing so much from the Assalamu alaikum wa rahmatullahi. If you have any question. আগে পয়েন্টগুলো Yes. সবিনা দরকার নেই, বলতেছি এটা। আচ্ছা, আমাদের স্যার যেটা বলতেছিলেন এতক্ষণে, উনি ওনার সেশনটা মোটামুটি থিওরিটিক্যাল পার্টটা শেষ করলেন। আমরা লাঞ্চ ব্রেকে যাব, লাঞ্চের পরে প্র্যাকটিক্যাল সেশন আছে। তো ওই রাইটিংসের উপরে যেটা বললেন আমি ওইখানে একটুখানি বলি। ওনার সঙ্গে আমার দুইটা পেপার আছে। তো প্রথম যে পেপারটা ছিল ওটা ছিল ট্রাস্ট ইস্যু। তো এই ট্রাস্ট ইস্যু পেপারটাতে প্রথম থেকে মেথোডোলজি আগ পর্যন্ত ওর পুরোটাই করা। মেথোডোলজির পার্টটাতে মেথোডোলজি থেকে অ্যানালাইসিস পর্যন্ত আমার করা, আর সায়েন্সকে একটা পার্ট দিয়েছিলাম লাস্টের দিকে কনক্লুশন ট্রাই করার জন্য। ইন্টারেস্টিং হচ্ছে ফার্স্ট যখন রিভিউ রিপোর্টটা আসলো, আমি খুবই আশ্চর্য হয়েছি, একদম এভাবে বলা। রিভিউয়ার লিখেছেন ফার্স্ট থেকে মেথোডোলজি অ্যানালাইসিস পর্যন্ত লেখার একটা সিনক্রোনাইজেশন আছে, এরপরে যে সিনক্রোনাইজেশন হারাই গেছে। আমার জাস্ট মনে হলো যে রিভিউয়ার মনে দেখতে পেয়েছে যে এই পর্যন্ত দুজন আলাদা করা, এই পর্যন্ত আরেকজনের করা। ওই যে কোহেরেন্স যেটা বললো, এই লিঙ্কেজটা রাখা দরকার এটা। আর মাঝখানে আরেকটা পার্ট যেটা স্যার বলতেছিলেন সেটা হচ্ছে রেফারেন্সগুলো। এখন স্প্রিঞ্জার বা স্ট্রিঞ্জার নেচারে কোনো সাবমিশন দিলেই ওরা সঙ্গে সঙ্গে কিন্তু রেফারেন্সগুলো অটো চেক করে দেয়, আপনারা সবাই দেখেছেন হয়তো। এবং চেক করে ওখানে যদি অন্তত 80% রেফারেন্স তারা ক্রস চেক করতে না পারে, খানিকক্ষণ বাদে রেজাল্ট চলে আসে কতগুলো রেফারেন্স তারা ভেরিফাই করতে পেরেছে। কিছু রেফারেন্স ভেরিফাই করতে পারে, কিছু বলে দেয় নট ভেরিফাইবল, আর কিছু বলে রাখে যে আন্ডার প্রসেস। 80% রেফারেন্স যদি ভেরিফাইবল না হয়, রিজেকশন রেট কিন্তু অনেক বেড়ে যায়, সম্ভাবনা কমে যায়। তার মানে কি, মানে হচ্ছে ক্রস চেক অথবা স্কোপাস ইন্ডেক্স জার্নাল ছাড়া সাইট করাটা এখন রিস্কি। এদেরটা সাইট করলে এদেরকে ওরা ক্রস চেক করে আসতে পারে যে এটা পাচ্ছি কিনা, রেফারেন্স যেটা দিয়েছি সেটা সঠিক আছে কিনা, প্রপার কিনা, সত্য কিনা। সো ভালো মানে করতে গেলে, ভালো আশা করতে গেলে রেফারেন্স যেটা আমরা দিব বা সাইট যেটা করব, যেখান থেকে রসদটা নিব, সেই জায়গাটাও ভালো হতে হবে। আচ্ছা, আমি দাঁড়ানোর কারণ হচ্ছে ম্যাটেরিয়ালস পাওয়া। একটা ওয়ার্কশপ সাকসেসফুল হতে গেলে ম্যাটেরিয়ালসটা টাইমলি পাওয়াটা জরুরি। ম্যাটেরিয়ালসের সোর্সটা একটু আমি দেখিয়ে দেই। যেটা আমরা করব, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেটা KYAU, এখানে আমাদের মেডিকেল কলেজ থেকে এবং ইসলাম কলেজ থেকে অনেক স্যার ম্যাডাম আছেন, আপনাদের জন্য একটু দেখাচ্ছি স্পেশালি। বিশ্ববিদ্যালয়ের স্যার ম্যাডাম এটা অলরেডি জানি। এটাতে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাব, kyu.edu.bd। ওখানে গেলে এইখানে আইকিউসি একটা মেনু পাচ্ছি।
আইকিউএসসি তে গেলে ওয়ার্কশপ পাওয়া যায়। এই ওয়ার্কশপের মধ্যে ট্রেনিং ম্যাটেরিয়ালস পাওয়া যায়। ভালো হয় আর্কাইভে যাওয়া। পাশে যেটা মেনু রাখতে আর্কাইভ দেখছি, আর্কাইভে গেলে আমাদের রিসেন্ট ওয়ার্কশপগুলোর ডিটেইলস এখানে থাকে। আজকের যেটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 21 জানুয়ারি থেকে 21 জানুয়ারি এন্ড ডেটটা মানে 22 তারিখ পর্যন্ত রাখা আছে, এটা ভুল হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি ডিটেইলস আমরা দেখতে পাবো। আমরা এটার ডিটেইলস রিপোর্টটা এবং ভিডিও লিংকগুলো এখানে দিয়ে দেওয়া হবে। তো ভিডিও লিংকগুলো না পাওয়া পর্যন্ত আমরা যেটা করব এখানে সবই পাওয়া যাবে। মিলন ম্যাটেরিয়ালস এর সবাই আছে। আচ্ছা আগেরটাই চলে এসে আর্কাইভে যাওয়া লাগছে না, আর্কাইভে যাওয়ার আগে পাওয়া যাচ্ছে। আমরা আমাদের মেইন জায়গা থেকে আইকিউএসসি তে যে আইকিউএসসি থেকে ওয়ার্কশপ একটু এটাকে বলে আর্কাইভস এর মতো রাখতে হবে। ওয়ার্কশপে গেলাম, ওয়ার্কশপে গেলে ট্রেনিং ম্যাটেরিয়ালস আজকেরটা এখানে পাওয়া যাবে। আমাদের রিসোর্স পারসনের নাম, ইনস্টিটিউশন, এই যেটা এখানে ক্লিক করলে এখান থেকে পাওয়া যাবে, ডাউনলোড হয়ে যাবে এই যেটা। তাহলে পরে ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে সবাই নিয়ে নিব, এখনই চাইলে নিতে পারবো, ওয়েবসাইট থেকে ঢুকে নেওয়া যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 1 ঘন্টা একটা ব্রেক নিব আমরা। আমাদের লাঞ্চের ব্যবস্থাটা আছে অডিটোরিয়ামের মধ্যে, খাওয়া আসলে প্রোহিবিটেড। আমরা যেটা করব আমাদের পাশে যে ফুড কোর্টটা আছে, ফুড কোর্টে ওখানে আমাদের সবার জন্যই খাবার ব্যবস্থা করা আছে, রাখা আছে। ওখানে আমরা যে খাবারটা টেস্ট গ্রহণ করব। লাঞ্চ এবং নামাজের পরে 2টায় আমরা আবার চলে আসবো ইনশাআল্লাহ। ওখানে আমরা একটা স্টেপ প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখব। ফুড কোর্টে ওখানে আছে বলা আছে